Hello everyone, good morning. It's Anikwa from PhD third year of Biological Sciences and Bioengineering IIT Kanpur, and today's lecture will be the third lecture on biodiversity and conservation. আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে গিয়ে দেখবে একটু ভালো করে কি লেখা আছে, জীব বৈচিত্র্যের ধরন। ওকে, জীব বৈচিত্র্যের ধরন আর ইংরেজিতে কি লেখা, জীব প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি। ওকে, তো এই কথাটা প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ধরন, এই কথাটা বলতে পার্টিকুলারলি কি বোঝানো হয় সেই জিনিসটাকে যদি একটু আমরা দেখি তাহলে দেখব যে বায়োডাইভার্সিটিকে তোমরা কিরকম ভাবে প্রথমে এক্সপ্লেন করতে পারো। যদি কেউ জিজ্ঞেস করে যে বায়োডাইভার্সিটি কাকে বলে, তাহলে সেটার অ্যান্সার কি হবে, যে জীববৈচিত্র্য কাকে বলে এবং কিভাবে সেটাকে তুমি এক্সপ্লেন করবে। এর সঠিক অ্যান্সার হচ্ছে যে কোনো নির্দিষ্ট স্থানে জীবিত বস্তুদের মধ্যে যে বৈচিত্র্য বৈচিত্র্য বা ইংরেজিতে বৈচিত্র্যকে কিভাবে লেখা হয় মনে রাখবে। বৈচিত্র্য বলতে কি বোঝানো হচ্ছে এখানে, ভিন্নতা। ওকে, তো জীবিত বস্তুদের মধ্যে যে বৈচিত্র্য বা ভ্যারিয়েশন দেখা যায় তাকে বলে জীব বৈচিত্র্য। ওকে, তো কোনো একটা জায়গা ধরা যাক এ, এবং কোনো একটা জায়গা বি, এবং কোনো একটা জায়গা সি। এবার এই জায়গাটিতে ধরে নেওয়া যাক কারা কারা উপস্থিত। কিছু গাছপালা আছে, কিছু প্রাণী আছে, এবং ধরা যাক কিছু মানুষও উপস্থিত। ওকে, অন্যদিকে বিতে ধরা যাক যে গাছপালা আছে এবং মানুষ আছে, এরকম। এবং সিতে ধরা যাক যে সিতে শুধুমাত্র গাছপালা রয়েছে। হুম, তো এই পজিশনে এ, বি এবং সি এর মধ্যে কার জীববৈচিত্র্য বেশি। ওকে, তো এরকম কোশ্চেন যদি করা হয় তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সার করা যায় যে উইদাউট এ ডাউট এতে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে তিন রকমের জীবিত বস্তু রয়েছে, মানুষ রয়েছে, কোনো একটা প্রাণী রয়েছে, তার সাথে গাছপালাও রয়েছে। ওকে, অন্যদিকে যদি তোমরা বিতে যাও, বিতে কি রয়েছে, শুধুমাত্র মানুষ রয়েছে, গাছপালা রয়েছে। এবং সিতে যদি যাও শুধুমাত্র গাছপালা রয়েছে। তো ইজিলি আমরা কি বলতে পারি যে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি অন দ্য বেসিস অফ বায়োডাইভার্সিটি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গাকার বায়োডাইভার্সিটিকে যখন আমরা ডিফাইন করি বা যখন তার আমরা সংজ্ঞা দিই তখন আমরা এরকম ভাবে সেটাকে এক্সপ্লেন করি। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে এবার কোনো একটা জায়গার বদলে যদি আমরা পুরো পৃথিবীটাকে কাউন্ট করি, তাহলে আমরা কি পাবো, যে পৃথিবীতে কি রয়েছে, পৃথিবীতে 30% মতো স্থল রয়েছে, 70% মতো জল রয়েছে। ওকে, কাঁচা হিসাব যেটা। এই 30%-এর মধ্যে কিছু কিছু মেরু অঞ্চলে বসবাস করে, কেউ নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে,
মানে জীবিত বস্তুদের মধ্যে নাতিশীতোষ্ণ অঞ্চলের তার জীবেদের দেখা যায়। কেউ কেউ আবার নিরক্ষরেখায় বসবাস করে, নিরক্ষরেখার কাছাকাছি। ওকে। তো সায়েন্টিস্টরা কি দেখেছে? তারা দেখেছে যে স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা বায়োডাইভার্সিটি, অর্থাৎ কোনো একটা জায়গায় জীবন বা জীবিত বস্তুদের ধরন বা তাদের ওভারঅল যে লাইফস্টাইল বা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি যাই বলা যাক না কেন, সেটা কতটা আলাদা। ওকে। তো সেই জিনিসটার উপর ডিপেন্ড করে কি করা হয়, বায়োডাইভার্সিটির প্যাটার্ন একটা লক্ষ্য করা যায়, যে কোন জায়গায় পৃথিবীর কয়েকটা জায়গায় বায়োডাইভার্সিটি কি কি হয় অনেকটা বেশি, আবার কিছু কিছু জায়গায় বায়োডাইভার্সিটি অনেকটা কম। তো পৃথিবীর মধ্যেই কিন্তু বায়োডাইভার্সিটির একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, কিছু কিছু জায়গায় কম, কিছু কিছু জায়গায় বেশি। তো এই যে কম বেশি এরকম ভাবে বা অন্যভাবেও চিন্তা করতে পারো, সেটা হচ্ছে গিয়ে ধরা যাক উচ্চতা অথবা সমুদ্রের তল। যেমন একদম যদি সমুদ্রের যারা একদম তলদেশ, যেখানে মারিয়ানা খাত থেকে শুরু করি, সেখান থেকে যদি মাউন্ট এভারেস্টের উচ্চতায় যাওয়া যায়, তাহলে পার্টিকুলারলি কি দেখবো আমরা, কোনো একটা উচ্চতায় প্রাণী জীববৈচিত্র্য আলাদা আলাদা হবে। প্রত্যেকটা উচ্চতায় একজন সমুদ্রের গভীরে আলাদা জীববৈচিত্র্য হবে, মাউন্ট এভারেস্টের উপরে জীববৈচিত্র্য আলাদা হবে, সমুদ্র তল বা সমুদ্রের যে লেভেল রয়েছে সেখানে জীববৈচিত্র্য আলাদা হবে। তো জীববৈচিত্র্যের এই প্যাটার্ন পাওয়া যায়, সেটাকেই বলা হয়েছে যে বায়োডাইভার্সিটির ধরন বা প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি। তো প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটির মধ্যে এখানে কি করা হয়েছে, মেইনলি দুটো জিনিসের ওপর ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে অক্ষাংশ, অক্ষাংশকে ইংরেজিতে কি বলে, ল্যাটিটিউড। এবং অন্যটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে অক্ষাংশ এবং অন্যটা হচ্ছে গিয়ে প্রজাতি অঞ্চল সম্পর্ক। তো আজকে আমরা অক্ষাংশ এবং প্রজাতি অঞ্চল সম্পর্ক, এই যে এই জিনিসটা রয়েছে, এই দুটো কনসেপ্ট সম্পর্কে মেনলি জানবো। তো সবার আগে শুরু করা যাক অক্ষাংশ। ওকে। ওকে, অক্ষাংশ বা ল্যাটিটিউড। তো ল্যাটিটিউডের ওপর কিরকম ভাবে ডিপেন্ড করে, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো সেই এক্সাম্পল গুলোতে প্রথমে দেখা যাক বইতে কি কি এক্সাম্পল দেওয়া আছে। বইতে বলা রয়েছে, ভালো করে দেখবে, যে কলম্বিয়া পাখির প্রজাতি কত, 1400। একটা জাস্ট পরিসংখ্যান দেওয়া আছে, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক। এখানে কি বলা আছে, যে কলম্বিয়া, সেখানে সেই দেশটাতে কত প্রজাতির পাখি রয়েছে, 1400। এবং সেই কলম্বিয়া কোথায় থাকে, 23 নর্থ, সরি, এটা নিরক্ষরেখার নিকটবর্তী জায়গায় কলম্বিয়া অবস্থিত, কলম্বিয়া নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত, ঠিক আছে, 1400। এবার বলছে নিউ ইয়র্ক, যেখানে কত, নিরক্ষরেখা থেকে 41 ডিগ্রি নর্থ, সেখানে কটা পাখি পাওয়া, সেখানে কত দেখা যায়, 105। এবার গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড কত, 71 ডিগ্রি নর্থ, সেখানে কত প্রজাতির পাখি পাওয়া যায়, 56। ওকে। তো ওভারঅল যদি এটাকে পৃথিবী ধরি, এটা 0 ডিগ্রি ধরা যাক, এটা 41 ডিগ্রি, এবং এটা কত, 71 ডিগ্রি। ওকে, এটা নর্থ গেল। তো এখানে ধরা যাক কলম্বিয়া রয়েছে কোনো একটা জায়গায়, সেখানে পাখির সংখ্যা কত, 1400। বলেছে 1400 প্রজাতির পাখি পাওয়া যায়। নিউ ইয়র্কে কত, যেটা 41 ডিগ্রি নর্থে রয়েছে, এটাতে বলেছে 105, 105। আর গ্রিনল্যান্ডে কত বলেছে, গ্রিনল্যান্ডে বলেছে 56।
তো এটা একটা খুব ইজি স্ট্যাটিস্টিক বা ইজি পরিসংখ্যান, যেটা দিয়ে একটা জিনিস তোমরা হয়তো খুব সহজেই নোটিস করতে পারছো, যে নিরক্ষরেখা থেকে যত দূরে চলে যাওয়া যাচ্ছে কি হচ্ছে, পাখিদের প্রজাতি ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তো কেন এই ট্রেন্ড দেখা যাচ্ছে? সেই ট্রেন্ডটা কি? নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে বায়োডাইভার্সিটি অনেকটা বেশি থাকে, এবং যত আমরা মেরু অঞ্চলের দিকে গমন করব, বায়োডাইভার্সিটি কমতে থাকে। ওকে, তো নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে বায়োডাইভার্সিটি অনেকটা বেশি থাকে, এবং যত আমরা মেরু অঞ্চলের দিকে যাব তত কিন্তু বায়োডাইভার্সিটি ধীরে ধীরে কমতে থাকে। তো এবার কথা হচ্ছে গিয়ে, এর কারণ কি, যে নিরক্ষরেখার আশেপাশে আমরা এত, এখানে সরি, এখানে যদি তোমরা আরো দেখো তাহলে কিন্তু আরো অনেক স্ট্যাটিস্টিক্স তোমরা পাবে, যেখানে কত প্রজাতির স্তন্যপায়ী রয়েছে, কত প্রজাতির মাছ রয়েছে, এইসব সম্পর্কে বর্ণনা করা আছে। কিন্তু আহ, এই স্ট্যাটিস্টিক্স গুলো নিয়ে আমি আর ডিসকাশন করব না। আমি যাব যে এই কোশ্চেনটার অ্যান্সার করতে, যে নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে কেন বায়োডাইভার্সিটি একটু বেশি দেখা যায়। কোথার থেকে? নাতিশীতোষ্ণ অঞ্চল। নাতিশীতোষ্ণ অঞ্চল কোনটা? সেটা হচ্ছে 23.5 থেকে 66, অ্যান্ড 66 থেকে কত 90 অব্দি মেরু অঞ্চল। তো মেরু অঞ্চল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে কেন বায়োডাইভার্সিটি নিরক্ষরেখার তুলনায় কম দেখা যায়? এটার ওয়ান অফ দ্য রিজন যেটাকে বলা হয়, বা এই বইতে যেটা বলা রয়েছে, কথাটা হচ্ছে প্রজাতিকরণ। প্রজাতিকরণকে কি বলা যেতে পারে? স্পিসিয়েশন। ওকে, তো প্রজাতিকরণ বা স্পিসিয়েশন কথাটার অর্থটা কি? প্রজাতিকরণ বা স্পিসিয়েশন কথাটার অর্থ হচ্ছে গিয়ে, যে যে পদ্ধতিতে একটি প্রজাতি থেকে বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতি তৈরি হয়, তাকে প্রজাতিকরণ বলা হয়। এবার কি দেখা গেছে, যে মেরু অঞ্চলে নাতিশীতোষ্ণ বা মেরু অঞ্চলে কি হয়, অতীতে অনেকবার ভয়াবহ তুষারপাত, অতীতে অসংখ্য ভয়াবহ তুষারপাত কিন্তু হয়েছে। ওকে, তো অতীতে ভয়ানক তুষারপাত হওয়ার কারণ, তুষারপাত কারণটা কি, সেটা একটা ক্লাইমেটোলজিক্যাল কারণ বা জিওফিজিক্যাল কারণ। কিন্তু কথাটা হচ্ছে যে, যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চল এবং মেরু অঞ্চলে কি হচ্ছে, বারবার তুষারপাত হচ্ছে, সেখানে যারা জীবেরা রয়েছে তাদের সংখ্যা কিন্তু ঠিক অতটা পরিমাণে বাড়তে পারছে না। অর্থাৎ প্রচুর অপত্য যারা জন্মগ্রহণ করছে, তারা সেখানকার এই ক্লাইমেটিক কন্ডিশনটার জন্য
কিন্তু ঠিকঠাক ভাবে অ্যাডাপ্ট করতে পারছে না, এবং তার জন্য পপুলেশন নিরক্ষরেখায় যতটা পরিমাণে বেশি রয়েছে ততটা কিন্তু মেরু অঞ্চল এই অস্থায়ী বায়ুর জন্য জীবেদের উপর কি বলবো সার্ভাইভাল নিরক্ষরেখার তুলনায় কম হয়। মেরু অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে অলরেডি কি হচ্ছে, সার্ভাইভাল কমে যাচ্ছে। তো যেখানে মেরু অঞ্চলে সার্ভাইভাল কম হচ্ছে না, তো কি হচ্ছে, যেহেতু সার্ভাইভই করতে পারছে না কোনো একটা প্রজাতি, তো সেই প্রজাতি থেকে বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতি তৈরি হওয়ার যে চান্সেস বা ইভেন্ট হয় সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। তার জন্য কি বলা হয়, স্পিসিয়েশন বা প্রজাতিকরণ যেটা বলা হয়, সে প্রজাতিকরণ কম হয় বলা যেতে গেল। তো এটা একটা অন্যতম কারণ যে কি জন্য নিরক্ষরেখায় আমরা অনেক বেশি বায়োডাইভার্সিটি পাই তার তুলনায় মেরু অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলের তুলনায়। ওকে, এবার যদি আমরা দেখি যে স্পিসিয়েশন এর থ্রু কোশ্চেন হচ্ছে যে, এবার নতুন কোশ্চেন হচ্ছে গিয়ে প্রজাতিকরণের ফলে কিভাবে নতুন প্রজাতি তৈরি হয়। ওকে, এটার কি কি অ্যান্সার দেওয়া যেতে পারে। ওয়ান অফ দ্য থিং ইজ দ্যাট, যে কোনো একটা প্রজাতি তারা কি হচ্ছে, তারা ভৌগোলিকভাবে আলাদা হয়ে যাচ্ছে। ওকে, এবার ভৌগোলিকভাবে আলাদা হয়ে কি হচ্ছে, দুজনের মধ্যে ইভলিউশনটা আলাদা হয়ে গেল, তাদের মধ্যে আর জিনের বিস্তার ঘটছে না। তো এর জন্য কি হচ্ছে, যে দুটো প্রজাতি আগে ছিল তার দুটো আলাদা আলাদা স্পিসিস তৈরি হচ্ছে। কিভাবে কারণে বলা যায়, ভৌগোলিক কারণের জন্য কোনো প্রজাতি এর সদস্যরা বিচ্ছিন্ন হয়ে গেলে তারা আলাদা রকম আলাদাভাবে ইভলিউশন অংশগ্রহণ করে এবং আলাদা প্রজাতি হয়ে যায়। এর এক্সাম্পল কি, যে আফ্রিকার গন্ডার এবং ইন্ডিয়ার গন্ডার, ইন্ডিয়ান গন্ডার বা রাইনোসরাস যাই বলো। তো আফ্রিকার গন্ডার আর ইন্ডিয়ান গন্ডাররা কিন্তু এক সময় এরা একে এরা একটা প্রজাতি ছিল এবং তারা নিজেদের মধ্যে সেক্সুয়ালি মিট করতে পারতো বা মেটিং করতে পারতো। এরপর কি হয়, কোনো কারণে দু এই প্রজাতির কিছু সদস্য এই প্রজাতির সদস্যরা একে অপর থেকে ভৌগোলিক কারণবশত আলাদা হয়ে যায়। ওকে, তাই জন্য কি হয়েছে,
যে ইন্ডিয়াতে যে রাইনোসরাসরা চলে আসে বা থেকে যায়, তারা কি হয়, তারা ধীরে ধীরে অন্যরকম ভাবে ইভলভ করে এবং কি তৈরি করে, তাদেরকে এক শৃঙ্গ গন্ডার বলা হয়। তো তাদের একটা মাত্র শিং থাকে। অন্যদিকে যারা আফ্রিকায় থেকে যায়, তাদের মধ্যে ইভলিউশনটা কিন্তু অন্যরকম ভাবে হয়। তারা ধীরে ধীরে দ্বিশৃঙ্গ গন্ডার তৈরি করে। তো এরকম ভাবে কি হয়, একটা স্পিসিস থেকে ধীরে ধীরে স্পিসিয়েশনের ফলে দুটো আলাদা স্পিসিস তৈরি হয়। এবার যেহেতু নিরক্ষরেখায় স্পিসিস, কোনো একটা স্পিসিসের সার্ভাইভালের চান্স বেশি থাকে, তার জন্য কি হয়, সেই স্পিসিস থেকে নতুন স্পিসিস তৈরি হওয়ার যে সুযোগ রয়েছে সেটাও কিন্তু অনেকটা বেশি থাকে। এবং এর জন্যই কি হয়, দেখা গেছে যে মেরু অঞ্চল থেকে বা নাতিশীতোষ্ণ অঞ্চলের তুলনায় নিরক্ষরেখায় কিন্তু বায়োডাইভার্সিটি অনেকটা বেশি। গেল। আর একটা কারণ কি হতে পারে স্পিসিয়েশনের, আরেকটা না অনেক কারণ হতে পারে, আর একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে যে ব্যবহারগত বদলের ফলে। এর কথা অর্থটা কি, হয়তো একটা সময় কোনো একটা প্রজাতি আহ ঘাস খেত, সাপোজ ধরা যাক। তারপর থেকে কি হলো, ওই প্রজাতির কিছু সংখ্যক লোকেরা বা কিছু সংখ্যক সদস্যরা আহ ঘাস খাওয়া ছেড়ে দিল এবং তারা অন্য খাদ্য গ্রহণ করতে শুরু করলো। এবং এই যে বিহেভিয়ারিয়াল চেঞ্জ রয়েছে, এই চেঞ্জের জন্য কি হয়, এই চেঞ্জের জন্য কিন্তু এরা একে অপরের থেকে আস্তে আস্তে একটু অন্যরকম ভাবে ইভলভ করবে এবং স্পেসিয়েশন হতে শুরু করবে। তো এগুলো ছিল স্পেসিয়েশনের রিজন কিছু। এবং এর ফলে কিন্তু কি হচ্ছে, নিরক্ষরেখায় বায়োডাইভার্সিটির সংখ্যা কিন্তু বেশি থাকে। ঠিক আছে। এটা তো একটা কারণ গেল, প্রজাতিকরণ। দ্বিতীয় কারণ কি হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে যে সূর্যালোকের প্রাপ্তি। ওকে, এই জিনিসটা কি, আমরা কিন্তু জানি যে সূর্য কি হয়, সূর্য থেকে যে আহ আলো আসে সেটা সবসময় নিরক্ষরেখায়, কি নিরক্ষরেখায় লম্ব ভাবে পড়ে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু পড়ে। এবং এর জন্য কি হয়, নিরক্ষরেখায় কিন্তু সবসময় আহ একটা উম সূর্যালোক থেকে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু খুব কম বঞ্চিত হয় বলা যেতে পারে। এবং এর ফলে নিরক্ষরেখাতে কিন্তু প্রচুর এভারগ্রিন টাইপের প্ল্যান্ট পাওয়া যায়। যত আমরা নিরক্ষরেখা থেকে দুদিকে সরতে শুরু করব, কি হবে, নিরক্ষরেখা থেকে যত তুমি উপরে বা নিচে যাবে বা যত দূরে যাবে, সেখানে গিয়ে দেখা যাবে যে সেখানকার কিন্তু ক্লাইমেটিক চেঞ্জেস যেটা হয় বা ক্লাইমেট চেঞ্জ হওয়ার যে প্রবণতা, যেমন সিজনাল চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু অনেকটা বেশি হয়। যত তুমি নিরক্ষরেখার কাছে যাবে তত কি দেখতে পারবে যে এই যে সিজনাল চেঞ্জেস গুলো আছে সেটা কম হচ্ছে। ওকে, তো সিজনাল চেঞ্জেস যত কম হয়, দেখা গেছে যে তত সেখানে ডাইভার্সিটি বা প্রাণীদের বা জীবেদের সার্ভাইভ করার চান্স কিন্তু বেশি থাকে। তো সূর্যালোকের প্রাপ্তির ফলে কি হয়, যে যেহেতু সূর্যালোক পর্যাপ্ত থাকে, সূর্যালোক পর্যাপ্ত থাকে, তাই কি হয়, উৎপাদক বা উদ্ভিদের সালোক সংশ্লেষ বেশি হয়। তাই উৎপাদকের উপর ডিপেন্ড করে জীববৈচিত্র্যও বেশি দেখা যায়। তোমাদেরকে যে আমি ইকোলজিতে পিরামিড দেখিয়েছিলাম, সেখানে সব থেকে নিচে কে থাকতো, উৎপাদক। এবার দেখো উৎপাদকরা কি, উৎপাদকরা হচ্ছে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে যারা শক্তি সঞ্চয় করতে সক্ষম। ওকে, অর্থাৎ আহ, উৎপাদকরাই কিন্তু একমাত্র যারা পৃথিবীতে শক্তি সঞ্চয় করতে, শক্তিকে ব্যবহার করার উপযুক্ত করতে পারে।
এবং সেই উৎপাদকদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে কি অন্যান্য পরভোজী জীবীরা কিন্তু বেঁচে থাকে। তো নিরক্ষরেখার অঞ্চলে যেহেতু সূর্যালোকের প্রাপ্তি প্রচুর হয় এবং তার জন্য বেশিরভাগ উদ্ভিদেরাও কিন্তু এভারগ্রিন থাকে বা চিরহরিৎ টাইপের থাকে, সেখানে উৎপাদকের পরিমাণ বা মোট অ্যামাউন্ট যে সৌরশক্তি আবদ্ধ করা হয় সেটাও কিন্তু অনেকটা বেশি থাকে। এবং এই বেশি পরিমাণে উৎপাদক বা বেশি পরিমাণ উৎপাদনের জন্য কি হয়, সেটার উপর ডিপেন্ড করে অন্যান্য যে লাইফ ফর্ম বা অন্যান্য যে জীবেরা বসবাস করে তাদেরও কিন্তু সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। অর্থাৎ যেখানে খাদ্য বেশি সেখানে কিন্তু জীবেদের বায়োডাইভার্সিটি অবভিয়াসলি অনেকটা বেশি হয়। তো এটা হচ্ছে আর একটা রিজন কি যার জন্য নিরক্ষরেখায় কি হচ্ছে বায়োডাইভার্সিটি অনেকটা বেশি পাওয়া যায়। তো এই ছিল অক্ষাংশের উপর কিরকম ভাবে ডিপেন্ড করে। এর পরেরটা কি আছে, এর পরে দেওয়া আছে প্রজাতি অঞ্চল সম্পর্ক। ওকে। প্রজাতি এবং অঞ্চল সম্পর্ক, এই প্রজাতি অঞ্চল সম্পর্কটা কি? তো রিসার্চাররা কি করতে থাকে, তারা দেখে যে আহ, এটা একটা এমন থিওরি প্রজাতি অঞ্চল সম্পর্ক, এখানে কিন্তু কি রকমের অঞ্চল বা কিরকম এরিয়া বা কি অ্যামাউন্টের এরিয়া বা কতটা পরিমাণ জমির কথা বলা হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে। এই আহ, প্রজাতি অঞ্চল সম্পর্ক বলতে বোঝানো হয় যে কোনো একটা অঞ্চল বা কোনো একটা ইকোসিস্টেম সেটা যত বড় হবে বা যত আহ, তার জমির অ্যামাউন্ট বা সেটার ক্ষেত্রফল যত বাড়তে থাকবে সেই তুলনায় সেখানকার জীব বৈচিত্র্য কিভাবে বৃদ্ধি পায়। ওকে। কি বলে কোনো ইকোসিস্টেম বা জায়গার ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে কোনো সেখানকার জীব বৈচিত্র্য কিভাবে উম, পরিবর্তিত হয় তাকে বলে প্রজাতি অঞ্চল সম্পর্ক। তাকে বলে প্রজাতি অঞ্চল সম্পর্ক। এবার কি বলা হয় যে কোনো ইকোসিস্টেম বা জায়গা ক্ষেত্রফল, এবার এই জিনিসটাকে কিরকম ভাবে বোঝানো হয়, দেখা গেছে যে আহ যিনি এই সম্পর্কে প্রথম মতবাদ করেছিলেন আলেকজান্ডার ভনাম্বোর, তিনি দক্ষিণ আমেরিকায় অরণ্য অন্বেষণকালে পর্যবেক্ষণ করে যে ক্ষেত্রফল প্রজাতি প্রাচুর্য বৃদ্ধি পায় কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। এই কথাটার অর্থটা কি এবং এই কথাটার অর্থ দিয়ে কি বোঝানো বোঝানো হয়েছে সেটা সম্পর্কে আমরা একটু দেখব। ওকে। তো এখানে আহ, মনে রাখতে হবে যখন কোনো একটা জায়গার কথা বলা হয় বিশেষত এই থিওরি বা এই কনসেপ্টটা বোঝার সময়, কোন কনসেপ্টটা, প্রজাতি অঞ্চল সম্পর্ক, এটাকে যখন বোঝা হয় তখন মোস্টলি কি নিয়ে ডিসকাশন করা হয়, তখন মোস্টলি ধরা হয় যে কোনো একটা ছোট আইল্যান্ড সম্পর্কে কিন্তু ডিসকাশন করা হচ্ছে। তো ছোট আইল্যান্ড সম্পর্কে ডিসকাশন যখন করা হয় তখন কি দেখা গেছে যে আলেকজান্ডার ভন হামবোল্ড কি বলেছিলেন, আলেকজান্ডার ওকে আলেকজান্ডার ভন হামবোল্ড কি বলেছিলেন যে কোনো জায়গার ক্ষেত্রফল বৃদ্ধি করলে তার বায়োডাইভার্সিটি
হ্রাস পায়, সরি, তার বায়োডাইভার্সিটিও বৃদ্ধি পায়, কিন্তু কিরকম ভাবে বৃদ্ধি পায়? হ্রাসমান ভাবে। ওকে, হ্রাসমান ভাবে মানে কি? যেরকম আমরা মেকানিক্সে কি করি, যে সরণ, গতিবেগ, তারপর কি মন্দন, অর্থাৎ ধীরে 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 কি হচ্ছে, স্পিড কিন্তু কমে যাচ্ছে। তো সেরকমই, যে যত, যে এই কথাটার অর্থ হচ্ছে যে যদি এরিয়া দ্বিগুণ করা হয়, বায়োডাইভার্সিটি কিন্তু দ্বিগুণ হয় না, বরং খুব অল্প পরিমাণ বৃদ্ধি পায়। তো এই জিনিসটাকে যখন প্লট করা হয়, যে এরিয়া বা ক্ষেত্রফল এবং জীব বৈচিত্র্য, তখন কি পাওয়া যায়? তখন পাওয়া যায় একটা এরকম একটা লাইন। এটাকে কি বলে? এটাকে বলে আয়তকার পরাবৃত্ত। তাই এটার জন্য এখানে এরা কি করেছে, একটা সমীকরণ পাওয়া যায়। সমীকরণটা কি? এস ইজুকা, সরি, এটা, এখানে এস কি? এস হচ্ছে গিয়ে আহ জীব বৈচিত্র্য, এ হচ্ছে গিয়ে এরিয়া। পরাবৃত্ত সূত্র অনুসারে ওরা কি করেছিল, এ জেড, সি এন জেড, এরা কি, এরা হচ্ছে গিয়ে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, এবার এরা কি করলো, লগ নিয়ে নাও পাশে। এবার এটাকে কি ধরো, ওয়াই, এটাকে সি, জেড কে এম, এক্স। তো এটা কিসের সূত্র হলো? এটা হয়ে গেল সরল রেখার সূত্র। উপরে কি যাবে, লগ এক্স, নিচে যাবে হচ্ছে গিয়ে লগ এ, সিটা থাকবে এরকম, আর এমটা কি থাকবে, এম ইজ টু হবে কত, ট্যান থিটা, আর এমটা কত অ্যাকচুয়ালি, জেড, জেড ইজ টু ট্যান থিটা। ওকে, ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটাকে আমরা কি বলতে পারি? ট্যান থিটাকে আমরা কি বলি? স্লোপ বলতে পারি। স্লোপের সাথে সাথে আর কি বলা যেতে পারে? নতি, বাংলায় যেটা বলা হয়। কিন্তু একটু যদি ভালো করে তোমরা জানো, যে কোনো একটা জায়গা ট্যান থিটা কিন্তু ডিওয়াই ডিকেও বলা হয়। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধিতে কি পরিমাণ বায়োডাইভার্সিটি বৃদ্ধি পাচ্ছে কোনো একটা প্রজাতির ক্ষেত্রে, সেটাকে আমরা ট্যান থিটা বা এই জেড দ্বারা প্রকাশ করি। তো ক্ষেত্রফল বৃদ্ধিতে কি পরিমাণ বায়োডাইভার্সিটি বৃদ্ধি পায়, সেটা কিসের সাহায্যে মেজার মেজার করা যায়? জেড এর সাহায্যে। ওকে, তো জেড কে অ্যাজ এ আমরা নতিও বলতে পারি। তো কথা হচ্ছে গিয়ে, বলা হয় যে বেশিরভাগ জীবের ক্ষেত্রেই,
বেশিরভাগ। কেন বলা হচ্ছে, যদি একটু ভালো করে এখানে দেখো, তাহলে কি লেখা আছে যে ব্রিটেনের কোনো উদ্ভিদ, ক্যালিফোর্নিয়ার কোনো পাখি, নিউ ইয়র্কের কোনো কম্বোজ বা মোলাস্কা প্রাণী, যাদের ক্ষেত্রে লগ স্কেল নির্ভরণ রেখা মানে জেড, যেটার কথা আমরা বলছিলাম, স্লোপ অফ রিগ্রেশন, বিস্ময়কর ভাবে অনুরূপ হয়। জেড এর মান 0.1 থেকে 0.2 এর মধ্যবর্তী, কিন্তু বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে এটা কত বলা হয়েছে, 0.01 টু 0.02। 0.1 টু 0.2। আমরা যে এরকম ভাবে লিখি, যদি জেড 1 হতো তাহলে কত হয়, এটা 45 ডিগ্রি। এবার যেহেতু এই ভ্যালু এত, এটা অ্যাকচুয়ালি এরকম প্রচুর মানে নিচে, অর্থাৎ এখান থেকে এতখানি ক্ষেত্রফল বৃদ্ধির ফলেও ডাইভার্সিটি কিন্তু খুব কম পরিমাণে বৃদ্ধি পায়, যেহেতু ট্যানজেন্ট অনেকটা কম। ওকে, কিন্তু এবার আর একটা কথা বলা হয়েছে যে অনেক সময় যখন আমরা কোনো আইল্যান্ডের কথা বলি না, যখন আমরা কোনো ইমাজিনারি আইল্যান্ড সম্পর্কে ডিসকাস করি না, যখন আমরা মহাদেশকে এক একটা জায়গার, এক একটা জায়গা ধরে বায়োডাইভার্সিটি ক্যালকুলেট করি, সোজা কারণ কি হতে পারে বা কি ধরা হয়, এই জিনিসটা সোজা কারণ হিসাবে ধরা হয় যে যখন কোন একটা বড় মহাদেশ বা একটা বড় জায়গা সম্পর্কে ডিসকাশন করা হচ্ছে, তখন সেখানে কি কি ইনক্রিজ হতে পারে, যে সেই জায়গাটা জিওগ্রাফিক্যাল এরিয়া যদি অনেকটা বেশি হয়, সেখানে কি হবে, অনেক বেশি হ্যাবিট্যাট থাকতে পারে, অনেক বেশি পশু বসবাস করতে পারে। এর জন্য অনেক সময় যখন অ্যাকচুয়ালি আমরা কোনো একটা মহাদেশের বা এরকম ভাবে কাউন্ট করি, সেটা কিন্তু কি হতে পারে, 0.6 এর কাছাকাছি যেতে পারে। বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট ঘটনা, সেটাও কিন্তু এখানে বলা আছে যে সুবিশাল অঞ্চলগুলোর মধ্যে যখন প্রজাতি সম্পদ বিশ্লেষণ করো, তোমরা দেখবে নির্ভরণ রেখার রতি অনেকটাই খাড়া হয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ, ভিন্ন ভিন্ন মহাদেশের ক্রান্তীয় অরণ্যে স্থলভোজী এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে রেখাচিত্র রিগ্রেশন মাপটু 1.1.5 হতে দেখা যায়। অর্থাৎ কি দেখা যাচ্ছে, যে এই যে ফলভোজী প্রাণী এবং স্তন্যপায়ী, এরা কি হচ্ছে, এরা কিন্তু বেশি পরিমাণে সার্ভাইভ করছে। তার জন্যই কিন্তু এদের সার্ভাইভেল রেটটাও বেশি, এবং ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে গিয়ে, এদের স্পিসিয়েশনও হচ্ছে, এবং প্লাস এইসব প্রাণীদের বায়োডাইভার্সিটিও ইনক্রিজ হচ্ছে। কাদের কথা বলা আছে, যে ফল ভক্ষণকারী, ফল ভক্ষণকারী পাখি এবং স্তন্যপায়ী। ক্রান্তীয় অঞ্চলে এদের এদের যদি আমরা দেখি, তাহলে কি পাবো, যে ক্ষেত্রফল বৃদ্ধিতে এদের কিন্তু জেড ভ্যালু 0.6 চলে যায়। অর্থাৎ অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে এই জীবেদের সার্ভাইভাল এবং স্পিসিয়েশন ঠিক ভাবে হচ্ছে। গেল। তো এটা হচ্ছে গিয়ে প্রজাতি অঞ্চল বা বায়োডাইভার্সিটির সাথে প্রজাতি অঞ্চল সম্পর্ক বা বায়োডাইভার্সিটি অঞ্চলের সাথে সম্পর্ক। এখানে যে কোশ্চেনটা ছিল
যে কেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আহ, যে জেড ভ্যালু রয়েছে সেটা কি হচ্ছে, সেটা অনেকটা বেশি হচ্ছে। ওকে, এর কারণ কি? এর কারণটা হচ্ছে গিয়ে এই সব প্রাণীদের কিন্তু সার্ভাইভাল কোয়ালিটি বা স্পিসিয়েশন এই দুটোই কিন্তু ক্রান্তীয় অঞ্চলে বেশি পরিমাণে খুব ভালো ছিল। এবং তার জন্য কি দেখা যাচ্ছে, যে এদের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে আহ, কি বলে, জেড ভ্যালু বা আহ, যে নতি মাত্রা আমরা ডিসকাশন করেছিলাম ট্যানজেন্ট প্রজাতি অঞ্চল সম্পর্কে, সেটা কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ কম ক্ষেত্রফল বৃদ্ধিতে বেশি পরিমাণে স্পিসিয়েশন বৃদ্ধি পাওয়া। তো এই ছিল আজকের প্যাটার্ন অফ বায়োডাইভার্সিটি, কিভাবে বায়োডাইভার্সিটি নিজের প্যাটার্নকে রাখে। একটা হচ্ছে কি অক্ষাংশ অনুসারে নিরক্ষরেখায় বেশি পরিমাণে বায়োডাইভার্সিটি দেখা যায়, সেই তুলনায় মেরু অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে বায়োডাইভার্সিটি অনেকটা কম থাকে। এবং অন্যদিকে আরেকটা যেটা ছিল যে প্রজাতি অঞ্চল সম্পর্ক, সেখানে আমরা কি দেখলাম, প্রজাতি অঞ্চল সম্পর্কে দেখলাম যে কোনো একটা জায়গার ক্ষেত্রফল যদি বৃদ্ধি পেতে থাকে, সেই আন্দাজ সেখানকার বায়োডাইভার্সিটি কিভাবে চেঞ্জ হয় বা কিভাবে বদলায় সেটা। তো আজকে আমি এই জায়গাটাতেই শেষ করব। এর পরদিন আমরা পড়বো বাস্তুতন্ত্রের গুরুত্ব, বৈচিত্র্য এবং কিভাবে তাদেরকে কনজার্ভ করা হচ্ছে এবং কেন কনজার্ভ করা হচ্ছে। আজকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে।